আসসালামু আলাইকুম। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, আর হয়তো দেড় মাস সময় আছে। এই সময়ের মধ্যে তোমাদের অনেকেরই হয়তো রসায়নের প্রিপারেশনটা তেমন ভালো না। আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি সেটা হলো যে পরিমাণগত রসায়ন থেকে বা বিভিন্ন রসায়নের অন্য যে চ্যাপ্টার গুলো আছে, এই প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সৃজনশীলের জন্য এই টপিক গুলো পড়ানোর চেষ্টা করব, এবং পাশাপাশি এমসিকিউর বেসিকও এখানে দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা যেই টপিক গুলো পড়াবো, ইনশাল্লাহ এই জায়গা থেকে বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের যে গণমাত্রার বিভিন্ন একক আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো। এর মধ্যে প্রথমে আছে হচ্ছে মোলারিটি, এরপর আছে মোলালিটি, এরপর নর্মালিটি, আর হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি। এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু মোলারিটি এবং পিপিএম, পিপিবি, পিপিটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দেখো, মোলারিটি ব্যাপারটা কি বা ঘনমাত্রা ব্যাপারটা কি, এটা একটু দেখার চেষ্টা করো। যে মোলারিটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত হয় সেটার নাম হচ্ছে মোলারিটি। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয় তাকে আমরা মোলারিটি বলি। তাহলে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যে মনে করো যে মোলারিটি। দেখো, মোলারিটির যে ব্যাপারটা, অবশ্যই এটার জন্য তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে। তাপমাত্রার পরিবর্তনের সাপেক্ষে মোলারিটি পরিবর্তিত হয়। এখানে মোলারিটি, এই মোলারিটির মধ্যে বলা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত হয়। দেখো, তোমার মনে করো এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে অবশ্যই এটার যে আয়তনটা হবে সেটা হচ্ছে 1 লিটার। 1 লিটারের মধ্যে তোমার মনে করো যে যত মোল দ্রবীভূত হবে, যত মোল, এখানে যত মোল দ্রবীভূত হবে সেটাই হচ্ছে তোমার মোলারিটি। আর মোলারিটির ক্ষেত্রে আমরা মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করি। এটা হয় সূত্র S=N/V। আমরা যদি এককের কথা চিন্তা করি, দেখো এককটা কিভাবে বের করতে পারি। দেখো, মোলের যে এককটা, মোলের একক এন মানে হচ্ছে মোল, আর মোলের একক হচ্ছে মোল, আর আয়তন একক হচ্ছে লিটার। তাহলে এই দুইটাকে আমরা একত্রে লিখতে পারি হচ্ছে মোল পার লিটার, এবং এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে আমরা মোলার দ্রবণ বা মোলার বলি। তাহলে দেখো, এখান থেকে বোঝার বিষয় হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত হয় সেটা হচ্ছে মোলারিটি। এখন এই মোলারিটির মধ্যে বিভিন্ন একক হচ্ছে মোলালিটি। মোলালিটি হচ্ছে তোমার মনে করো যে 1 কেজি দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত হয়। আর নরমালিটির ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো, আর হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি। তাহলে আগে আমরা মোলারিটি কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখো, মোলারিটি বের করতে গেলে মোলারিটির সূত্র হচ্ছে S=W ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে MB। এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। গ্যাসের যে পরিচয়, গ্যাসের পরিচয় হচ্ছে তোমার মোলারিটি, এবং দ্রব্যের যে পরিচয় সেটা হচ্ছে দ্রবের ভর। দ্রব্য মানে হচ্ছে দ্রবের ভর। এম হচ্ছে আণবিক ভর, এবং বি হচ্ছে আয়তন। দেখো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এখানে হচ্ছে মোলারিটি সূত্র হচ্ছে এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, ডব্ল ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে এমবি। ঠিক আছে ভাই? তাহলে এস দ্বারা আমরা কি বোঝাই? এস হচ্ছে মোলারিটি, ডব্ল হচ্ছে দ্রবের ভর, এম হচ্ছে আণবিক ভর, বি হচ্ছে আয়তন। এতটুকু দ্বারা আমরা আমাদের ক্লিয়ার। দেখো, পরবর্তীতে যে ব্যাপারটা, আমরা তো মোলারিটির সঙ্গে কি জানি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয়। এখানে কয়েকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ, মোলার দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোল, মানে 1 মোলার 1 m। মোলার দ্রবণ বলতে কি বোঝায়? এটা আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত হয়। তারপরে এখানে আছে হচ্ছে তোমার সেমিমোলার। সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবীভূত হয়। এর পরবর্তীতে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার ডেসিমোলার হচ্ছে তোমার মনে করো যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল দ্রবীভূত হয়। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে তোমার সেন্টিমোলার। সেন্টিমোলার হচ্ছে
0.01 মোলার। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 0.01 মোল দ্রবণ দ্রবীভূত হয় তাকে সেন্টিমোলার বলে। এবং এই প্রশ্নগুলো কোথায় আসে একটু দেখো, সৃজনশীলের মধ্যে গিয়ে দেখবা অনেক সময় গণমাত্রা দেওয়া থাকবে না, তখন তোমার এই জায়গা থেকে বুঝে নিতে হবে। এবং অনুধাবন প্রশ্নের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মোলার দ্রবণ বলতে কি বোঝো, সেমিমোলার দ্রবণ বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন এখানে আসতে পারে। তাহলে আমরা মোলারিটির যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারলাম। এবং ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার পার্সেন্ট দ্রবণ। অনেক সময় আমরা পার্সেন্ট দ্রবণ বুঝি না, যেমন অনেক সময় লেখা থাকে হচ্ছে এরকম লেখা থাকে, যেমন W/B পার্সেন্ট বলতে কি বোঝো? কি বোঝো? অনেক সময় এই জিনিসটা লেখা থাকে, আমরা অনেকেরা এটা বুঝতে পারি না। পার্সেন্ট দ্রবণ বলতে বোঝায় হচ্ছে 1100 ml মানে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রবণ আছে। মানে যদি আমি এই জায়গাটার মধ্যে কোথাও যদি আমি লিখি যে 4% W/B, এটার মিনিং কি ভাই? এটার ক্ষেত্রে হচ্ছে তোমার W এর মান হচ্ছে 4 গ্রাম, এবং এখানে যে আয়তন, এই আয়তন হবে হচ্ছে 100 ml। এই জিনিসটা ভাই একটু মাথায় রাখতে হবে। আমরা অনেকের এই পার্সেন্ট দ্রবণ দেখলে ভয় পাই, ঘনমাত্রা বের করতে পারি না। এখন আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। ঘনমাত্রা বের করার পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে গণমাত্রাটা বিভিন্ন এককে আমরা কনভার্ট করতে পারি। যেমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি। প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবং অনেকেরা এই প্রশ্নগুলো মানে একটু গালায় ফেলে এটা কিভাবে সলভ করে। ইনশাল্লাহ ভাই যদি যে বেসিক গুলো দিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্ন পারার কথা আমার বিশ্বাস। আচ্ছা, পরবর্তীতে আমরা এই জায়গাতে কিছু ম্যাথ করার চেষ্টা করি, যে আমরা পারি না। এখন হচ্ছে এই মোলারিটি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা, সেটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম যে প্রশ্নটা দেখো, এখানে কি বলা আছে যে একটা পাত্র আছে, বি পাত্র আছে এবং সি পাত্র আছে, এবং জানতে চাইছে হচ্ছে মোলারিটি নির্ণয় করা ও নরমালিটি। এখন হচ্ছে মোলারিটির সূত্র আমরা সরাসরি দেখছি যে S ইকুয়াল W ইনটু 1000 ডিভাইডেড বাই MB, কিন্তু আমরা নরমালিটি সূত্র কিন্তু এখন দেখি না। যেমন মোলারিটি সূত্রটা কি ছিল, যে S ইকুয়াল মোলারিটি S equal W 1000 divided by MB, এই সূত্রটা আমরা লিখছি। এবং নরমালিটির যে সূত্র, নরমালি আমরা দেখি নাই, কিন্তু সূত্রটা আমি লিখে দিতেছি। নরমালিটি এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, n ইনটু s, মানে n ইকুয়াল s, সূত্রটা। এখানে হচ্ছে ই হচ্ছে তুল্য সংখ্যা, তার মানে তোমার অবশ্যই একটু তুল্য সংখ্যা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আর s তো আমরা মোলারিটি জানি। এখন হচ্ছে এই তুল্য সংখ্যা, আমরা কমন যে তুল্য সংখ্যাগুলো বেশিরভাগ আসে সেগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা কি হয়, ক্ষারের তুল্য সংখ্যা কি হয়, এগুলো একটু দেখতেছি। যেমন অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস আয়নের সংখ্যা, H প্লাস আয়নের সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা। এখন H প্লাস যে আয়নটা, এটা কিভাবে হয় দেখো, HCl, এটা বিক্রিয়া করলাম বাই H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এখানে H প্লাস আয়ন আছে কয়টা করে, একটা আছে, এই জন্য তার তুল্য সংখ্যা কি হবে 1। তারপর তোমার মনে করো যে H2SO4, যেমন 2H প্লাস SO4 2 মাইনাস, এখানে দেখো H প্লাস আছে কয়টা, দুইটা আছে, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 2। মোটামুটি ভাবে এটা দেখা যাবে। এবং ক্ষারের যে তুল্য সংখ্যা, এটা একটু দেখার চেষ্টা করি। ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে বের করবো আমরা, কারেন্ট ক্ষেত্রে কি হয় একটু দেখার চেষ্টা করো। কারেন্ট ক্ষেত্রে হয় হচ্ছে OH মাইনাস আয়নের সংখ্যা, মানে OH আয়নের সংখ্যা, আচ্ছা আরেকটা কথা একটু মনে রাখুন যে এই যে HCl তুল্য সংখ্যা 1, তার মানে হচ্ছে সে মানে এর যে অম্লত্ব বা এখানে অম্লত্ব এবং ক্ষারত্বের একটা ব্যাপার চলে আসে, ওইটাকে বলা হয় যে এক ক্ষারীয় অম্ল। যার তুল্য সংখ্যা 1, ওদেরকে আমরা বলি যে এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারীয় অম্ল, একটু মাথায় রাখো। আর তুল্য সংখ্যা 2 হইলে এটাকে আমরা বলি হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল। এই যেটু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক ক্ষারীয় অম্ল কার? এক ক্ষারীয় অম্ল হচ্ছে যাদের তুল্য সংখ্যা 1, মানে হচ্ছে সে একটি ক্ষারকে প্রশমিত করতে পারে। আর দ্বিক্ষারীয় মানে সে দুইটা OH কে প্রশমিত করতে পারে। বুঝতে পারছি? এই যে দেখো, এখন এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়া করলে কি হয়, সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেমন
পটাশিয়াম প্লাস OH মাইনাস। এই যে তাদের যে OH এর সংখ্যা কি এক এক করে না, তার মানে ওদের তুল্য সংখ্যা হচ্ছে 1। আর এটা আমরা কি বলি, এটা যেহেতু এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারীয় অম্ল, আর এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা এই দুটোর নাম কি হবে, এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো এই জায়গাগুলো তোমরা বুঝতে পারছো কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা দিতাম এরকম হয়ে থাকতো যে MgOH2, তাহলে কি হতো Mg2 প্লাস প্লাস K2OH মাইনাস, তাহলে ওইটার নাম কি হতো, এর তুল্য সংখ্যা যেহেতু দুইটা OH আছে, তার মানে এর তুল্য সংখ্যা হবে 2, এর E এর মান হবে 2, এটা একটু মাথায় রাখতে হবে। এবং এটার নাম হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস বুঝতে পারছি ভাই, একটু মাথায় একটু মনোযোগ দাও। দেখো এখানে কি কি আছে, দেখো যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় হচ্ছে H প্লাস আয়নের সংখ্যা। যদি এক তুল্য সংখ্যা যদি এক হয়, তাহলে ওর নাম হচ্ছে যে এক ক্ষারীয় অম্ল। তুল্য সংখ্যা 2 হইলে দ্বিক্ষারীয় অম্ল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? আর হচ্ছে ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় কি OH মাইনাস এর আয়নের সংখ্যা, তাই না? এখানে যদি OH মাইনাস OH এর সংখ্যা যদি এক থাকে, এটা বলা হয় এক অম্লীয় ক্ষার। 2 থাকলে দ্বি অম্লীয় ক্ষার। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা তুল্য সংখ্যা আছে, সেটা হচ্ছে লবণের। দেখো লবণের তুল্য সংখ্যা কি হয়, আমরা এই জায়গাটা একটু মুছে দিই। লবণ, লবণের ক্ষেত্রে ই এর মান হয় ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণু সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। যদি আমরা এখানে বলি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা এটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা কিভাবে বের করব, Al3++ 3Cl-। দেখো এখানে ক্যাটায়নের চার্জ কত, 3, আর অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা। তাহলে ই এর মান হবে ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণু সংখ্যা, তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে 3। তারপর সোডিয়াম কার্বনেট, এটা একটু দেখার চেষ্টা করি। দেখো 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস। দেখো এখানে ক্যাটায়নের চার্জ কত, ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, কিন্তু পরমাণু আছে কয়টা, দুইটা। তার মানে ওর তুল্য সংখ্যা কত হবে ভাই, 2। আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছি, লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করতে, ক্যাটায়নের চার্জ কিন্তু পরমাণুর সংখ্যা। যেমন পটাশিয়াম সালফেট, যেটা K প্লাস প্লাস SO4 2 মাইনাস। আবার দেখো ক্যাটায়নের চার্জ কত আছে, 1, তাহলে দেখো 1 ইনটু কত, তার পরমাণু হচ্ছে পটাশিয়াম 2টা আছে, এইজন্য 2 দ্বারা গুণ করি, তাহলে তুল্য সংখ্যা হবে 2। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে আমরা এখন একটু সামারি করতে পারি কি, আমরা এখানে তুল্য সংখ্যা নিয়ে একটু আইডিয়া পাইলাম। তুল্য সংখ্যা এসিডের ক্ষেত্রে হচ্ছে H প্লাস আয়নের যে সংখ্যাটা, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। ক্ষারের ক্ষেত্রে হচ্ছে OH মাইনাস আয়নের যে সংখ্যা, সেটা হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। লবণের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়নের চার্জ একটু পরমাণুর সংখ্যা। কিন্তু এসিডের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা সামনে দেখবো। এসিডের তুল্য সংখ্যার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। আমরা এখন পর্যন্ত মোলারিটির যে বেসিক্স ছিল সেটা দেখছি। এখন আমরা এই পর্যায়ে মোলারিটির যে গাণিতিক সমস্যা, সেটা সমাধান করার চেষ্টা করব। দেখো এক পাত্রের মধ্যে কি বলা আছে, 4.9 গ্রাম 500 ml H2SO4 এর মোলারিটি এবং নরমালিটি নিয়ে করতে হবে। দেখো কিভাবে করতে হয়। মোলারিটি যদি করি, সূত্র কি, মোলারিটি S equal W into 1000 divided by M। এখন দেখো এই এক পাত্রের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে, এটা আগে দেখার চেষ্টা করো। দেখো ডবলের মান দেওয়া আছে 4.9 গ্রাম এবং আয়তন দেওয়া আছে 500 ml। যেহেতু H2SO4 দেওয়া আছে, তার আণবিক ভর আমরা বের করতে পারবো 1 into 2 plus 32 16 into 4। এটা করলে আমাদের আনসার হয় হচ্ছে 98। এটা হচ্ছে আণবিক ভর, এটা তোমরা সবাই পারো, আণবিক ভর বের করতে পারো। এখন আমাদের S লাগবে। S এর সূত্র হলো, দেখো 4.9 into 1000, m এর মান হচ্ছে 98 আর আয়তন হচ্ছে 500 ml। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে आंसर পাবো হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। এখন কথা হচ্ছে নরমালিটি কিভাবে বের করব। নরমালিটি বের করতে গেলে নরমালিটির যে সূত্র, এখানে আমরা আলাদা করে সূত্রগুলো আবার লিখে দিই। দেখো যে মোলারিটির সূত্র কি ছিল, মোলারিটি S equal W into 1000 divided by হচ্ছে MB, আর নরমালিটি সূত্র ছিল নরমাল
লিটি সূত্র হচ্ছে n ইকুয়াল s ইনটু e। আর e তো তুল্য সংখ্যা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তাই না? তাহলে দেখো নর্মালিটি n ইনটু n ইকুয়াল s, s এর মান 0.1। আর যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এটার আনসার 0.2 n। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব বি পাত্রেরটা কিভাবে করতে হয় দেখো। এখন আমরা বি পাত্রের মোলারিটি বের করব। তাহলে দেখো বি পাত্রের মধ্যে দেখো ডব্লিউ মান দেওয়া আছে সরাসরি, ডব্লিউ ইকুয়াল 0.4 গ্রাম, তারপর হচ্ছে আয়তন 400 ml, এবং তার যে আণবিক ভর বের করার জন্য যোগ দেওয়া আছে, বা এই যে তোমরা এটা থেকে আণবিক ভর বের করবো। m ইকুয়াল সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটার মান কত আসে 40, আর s বের করা লাগবে। s এবং n যেহেতু সাথে আমরা নরম নিউট্রন পেয়েছি, তাহলে মান বসাই। ডব্লিউ মান 0.4 ইনটু 1000, m এর মান হচ্ছে 14, আর আয়তন হচ্ছে কত দেওয়া 400 ml। এটা আমরা ক্যালকুলেট করে आंसर করব হচ্ছে 0.025 মোলার। এখন যদি নরমালিটি বের করতে চাই তাহলে কি করতে হবে? নরমালিটি বের করতে গেলে কি করতে হবে? নরমালিটি বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে n ইকুয়াল s ইনটু e। তাহলে এই যে 0.25 ইনটু, এখানে যেহেতু আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আছে 2, তাহলে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আছে 1টি, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এর आंसर 0.025 n। আবার আরেকটা আছে, সেটা হলো যে সি পাত্রের, কারণ সি পাত্রের মধ্যে কিন্তু ডব্লিউ সরাসরি দেওয়া নেই। আমরা কিন্তু ডব্লিউ সূত্র জানি, ডব্লিউ বলতে ডব্লিউ বাই ভি বলতে জানি যে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রব আছে, তাই না? 100 ml এর মধ্যে যত গ্রাম দ্রব আছে। তাহলে আমরা বি পাত্রের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কিভাবে করব দেখো। সরি, বি পাত্র নাই, এটা হচ্ছে সি পাত্রের। সি পাত্রের ক্ষেত্রে দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে 1.06% ডব্লিউ বাই ভি। এটার মিনিং কি দেখো, এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে 1.06 গ্রাম, তাহলে বি অবশ্যই পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে আয়তন সবসময় কি হবে 100 ml। তারপর যেহেতু সোডিয়াম কার্বনেট আছে, তার মানে এখান থেকে আমরা আণবিক ভর চাইলেই বের করতে পারি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তোমরা বের করে পাবা হচ্ছে 106। আমাদের s জানতে হবে এবং n জানতে হবে। তাহলে দেখো মোলারিটি সূত্র s ইকুয়াল ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই কি mv। ডব্লিউ এর মান দেওয়া আছে 1.06 ইনটু আয়তন, সরি 1000 যেটা আসে 1000 যেটা সূত্রে। আর যদি আণবিক ভর কত বের করছি 106, আর আয়তন হচ্ছে পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে অলওয়েজ কত হয় ভাই, পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে 100, তাহলে এটার आंसर হবে 0.1 মোলার। এবং যদি নরমালিটি বের করি, দেখো নরমালিটি কি s ইনটু e। এখন ব্যাপারটা হচ্ছে বোঝার ব্যাপারটা হচ্ছে এখানে লবণ, এটা কিন্তু সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু একটি লবণ, আর লবণের তুল্য সংখ্যা হয় কি ক্যাটনের চার্জ কিন্তু পরমাণুর সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছিলাম, এটা পাইছিলাম কত, তুল্য সংখ্যা 2 পাইছিলাম। তাহলে দেখো 0.1 ইনটু 2, তাহলে এর आंसर কত হবে 0.2। আশা করি আমরা এই বেসিক গুলো বুঝতে পারছি। মোলারিটির যে কোনো প্রবলেম আমরা ইনশাআল্লাহ এখন সলভ করতে পারবো, কিভাবে ঘনমাত্রা বের করতে হয় এবং নরমালিটি বের করতে পারবো। পরবর্তীতে আমরা পিপিএম পিপিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে ঘনমাত্রার বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। ঘনমাত্রার বিভিন্ন একক বলতে আমরা বুঝে গেছি হচ্ছে তোমার মনে করো যে পিপিএম, পিপিবি, পিপিটি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো পিপিএম যেটা, এটা আমরা বলতে চাই পার্টস পার মিলিয়ন, এবং পিপিএম যে কথা তোমার মনে করো যে মিলিগ্রাম পার লিটার, সেম একই কথা, এটা একটু মাথায় রাখবা। পিপিবি যে কথা মাইক্রোগ্রাম পার লিটার, সেম একই কথা। এবং পিপিটি যেটা, এটা হচ্ছে ন্যানোগ্রাম পার লিটার, সেম একই কথা। পিপিএম হিসাব করতে হবে যেমন পার্টস পার মিলিয়ন, এটা হিসাব করতে 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 12। এই জিনিসগুলো পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মনে করো যে কোনো একটা আমরা ধরে নিলাম যে একটা ঘনমাত্রা দেওয়া আছে, যেমন এস দেওয়া আছে সি মোল পার লিটার, মোল পার লিটারে দেওয়া আছে এই মানটা। এখন আমরা চাইতেছি এটার মোল পার লিটার না, এটা নিতে চাইতেছি হচ্ছে মিলিগ্রাম পার লিটার অথবা পিপিএম এককে। তাহলে কি করতে হবে? অবশ্যই মনে রাখবা গ্রাম পার লিটার থেকে তুমি
মোল পার লিটার থেকে তুমি যদি গ্রাম পার লিটার যাইতে চাও, গ্রাম পার লিটার যাইতে চাও, তাহলে অবশ্যই যে যৌগ দেওয়া থাকবে তার আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। দেখো সি ইন্টু এম, এটা হয়ে গেল গ্রাম পার লিটার। কিন্তু গ্রাম পার লিটার থেকে আমি যাবো হচ্ছে মানে মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রাম পার লিটার যদি যাইতে চাই, তাহলে অবশ্যই Cm ইন্টু 10⁻³ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আর এই মিলিগ্রাম পার লিটার লিটার হইলো আমার সেই কাঙ্ক্ষিত ppm। বুঝতে পারছি, যেই কোন ঘনমাত্রা দেওয়া থাকবে এই ঘনমাত্রা থেকে ppm নিতে গেলে প্রথমে কি করতে হবে, এটাকে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে হবে। গ্রাম পার লিটারটা তুমি যদি মিলিগ্রাম পার লিটার নিতে পারো তাহলে কিন্তু তোমার ppm হয়ে যাবে। আবার তুমি মনে করো এটা তোমার মনে আছে যে ppm না, এটা তুমি ppb তে নিবা, তাহলে কি করবা, এই যে গ্রাম পার লিটার থেকে সরাসরি গ্রাম পার লিটার থেকে তুমি কি করতে পারো, যে তুমি সরাসরি লিখতে পারো হচ্ছে Cm ইনটু 10⁶ দ্বারা গুণ করো, তাহলে দেখো মাইক্রোগ্রাম পার লিটারে চলে গেল। আর মাইক্রোগ্রাম পার লিটার মানে তো ppb, তাই না? তোমার মনে চাইছে যে আমরা পিপিবি না পিপি তে নিব, তাহলে 10⁹ দ্বারা গুণ করবা। দেখো যে মাইক্রোগ্রামটা যদি ন্যানোগ্রাম পার লিটার নিতে চাই, তাহলে এটা আমরা কি করতে পারি, যে Cm ইনটু 10⁹ যে ন্যানো গ্রাম পার লিটার। আর এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত পিপিটি। তাহলে আমরা কি পাইলাম, এখানে তিনটা সূত্র পাইলাম। একটা সূত্র কি হতে পারে, দেখো ppm এর যদি সূত্রগুলো হিসাব করি, ppm বের করতে গেলে প্রথম যে সূত্রটা এটা হচ্ছে Cm ইনটু 10⁻³ আবার দেখো Cm ইনটু 10⁶ Cm ইনটু 10⁻, কি হলো যে 9। এটা হচ্ছে s এর ঘনমাত্রার বিভিন্ন একক আমরা বের করে সূত্রগুলো বের করতে পারছি। এখন থেকে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখানে ম্যাথগুলো করার চেষ্টা করব। দেখি দেখো এ পাত্রের মধ্যে কি ঘনমাত্রা তোমার দেওয়া নেই, তার মানে অবশ্যই ঘনমাত্রা বের করতে হবে। কিছুক্ষণ আগে আমরা এই পাত্রের ঘনমাত্রা এই যে এ পাত্রে, বি পাত্রে এবং সি পাত্রের ঘনমাত্রা বের করে দেখে আসছে। দেখো যদি আমি হিসাব করি যে এ পাত্রের ঘনমাত্রা কত ছিল, আমি এখানে লিখে দিই। এ পাত্রের ঘনমাত্রা আমরা বের করেছিলাম হচ্ছে 0.1 মোল পার লিটার। বি পাত্রের ঘনমাত্রা আমরা বের করেছিলাম 0.025 মোল পার লিটার এবং সি পাত্রের ঘনমাত্রা আমরা বের করেছিলাম 0.1 মোল পার লিটার। আশা করি এই তিনটা ঘনমাত্রা আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখো যে এ পাত্রের ক্ষেত্রে এ পাত্রের ঘনমাত্রা কত দেওয়া আছে, s ইকুয়াল, দেখো তোমার কিন্তু অবশ্যই ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা কিন্তু ভাই তোমার শিখাই আসছে কিভাবে বের করতে হয়। দেখো এটার মান দেওয়া আছে, যে ঘনমাত্রাটা দেওয়া আছে হচ্ছে এ পাত্রের ক্ষেত্রে 0.1 মোল পার লিটার। এখন আমরা মোল পার লিটার থেকে কই যাব, প্রথমে গ্রাম পার লিটার যাব। 0.1 মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে গেলে তার যে এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, এটার মান 98। তুমি 98 দ্বারা গুণ করো, 98 দ্বারা গুণ করলে পাই হচ্ছে গ্রাম পার লিটার। কারণ গ্রাম পার লিটার থেকে তোমার কই যেতে দিব, মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার মানে তো ppm। 0.1 ইনটু 98 10⁻³ দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে মিলিগ্রাম পার লিটার। আর এখানকার আনসারটা আমরা পাবো হচ্ছে 9800 ppm। আশা করি এটাই হবে সেই আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা। আশা করি বুঝতে পারছি ভাই। ওকে, এর পরবর্তীতে দেখো বিপাত্রের তো গণমাত্রা দেওয়া নেই, আর আমরা তো গণমাত্রা আগে বের করে রাখছি, শুধু খালি মান বসাই দেবো, কাজ হয়ে যাবে। বিপাত্রের s এর মান কত দেওয়া, 0. বের করে রাখছিলাম 0.025 মোল পার লিটার। তাহলে দেখো এই পাত্রের মধ্যে আছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং তার আণবিক ভর কত, এর মান 40। তাহলে দেখো 0.025 এটাকে আমরা 40 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে গ্রাম পার লিটার। তারপর হচ্ছে এটাকে যদি আমরা একটা কাজ করি যে 0.025 ইনটু 40 যদি মিলিগ্রাম পার লিটার নিতে চাই তাহলে অবশ্যই 1000 দ্বারা বা 10⁻³ দ্বারা গুণ করতে হবে। 10⁻³ দ্বারা গুণ করলে পাবো কি মিলিগ্রাম পার লিটার। আর এটার আনসারটা তোমরা বের করতে পারবে আশা করি ppm। এভাবে করলে কিন্তু হয়ে যেতেছে। আবার দেখো যে সি পাত্রের ক্ষেত্রে যদি হিসাব করি, সি পাত্রের দেখো সি পাত্রের s এর মান কিন্তু দেওয়াই আছে, s এর মান দেওয়া আছে, ওটাকে আমরা বের করে নিয়েছি, আগেই বের করে রাখছিলাম। তাহলে দেখো s ইকুয়াল কত হইতেছে 0.1 মোল পার লিটার। দেখো ঘনমাত্রা এখান থেকে আমরা নিয়ে আসছি। যেহেতু এখানে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট তার আণবিক ভর কিছুক্ষণ আগে আমরা দেখছি 106। দেখো 0.1 মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিলাম, আণবিক ভর দ্বারা গুণ করে
তাহলে পাইলাম কি গ্রাম পার লিটার। এবং এটার যে আনসারটা কত হবে কত ভাই দেখো, এরপরে মিলিগ্রাম পার লিটার নিতে হবে 0.1 ইন্টু 10⁻⁶ সরি 106 রে 10⁻³ দ্বারা গুণ করলেই কিন্তু আমার আনসারটা মিলিগ্রাম পার লিটার হবে। আর এটার যে আনসারটা এটা হবে 10,400 ppm। আশা করি এই জিনিসগুলো কিভাবে ppm বের করতে হবে তোমার বইয়ের যে কোনো ম্যাথ তুমি পারবা। তোমার বইয়ের যে কোনো ম্যাথ ppm থেকে কিভাবে রূপান্তর করতে হয়, এবং বোর্ডের অবশ্যই এটা গ নম্বর প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রে এটা থাকে। এবং এখানে আরেকটা সমস্যা আছে, ppm এর শুধু এরকম ভাবে না, তো মনে করো অনেক সময় কি করে যে লঘুকরণ সূত্র ইউজ করে এটার মধ্যে পানি মিশানো হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা প্রশ্ন লিখছি দেখো, আর ppm বের করার পদ্ধতি তো দেখছো, এটার জন্য অবশ্যই তোমার দরকার কি ঘনমাত্রা জানতে হবে। তুমি যদি ঘনমাত্রা বের করতে পারো তাহলে অবশ্যই নরমালিটি বের করতে পারবে, অবশ্যই ppm বের করতে পারবে। আমি যদি ppt বলতাম তাহলে এখানে কিন্তু 10⁻9 দ্বারা গুণ করতাম, ppb বললে 10⁻6 দ্বারা গুণ করতাম। আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তাহলে দেখো যে আরেকটা প্রশ্ন পাই, এমনিতে একটা প্রশ্ন দিতেছি, দেখো এটা কি করতে হবে। আমি প্রশ্নের ফরম্যাটটা দিয়ে দিতেছি। মনে করো এখানে একটা সেমিমোলার আছে, সেমিমোলার একটা দ্রবণ দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখন এখানে আয়তন দেওয়া আছে তোমার মনে করো 500 ml। এখন এই জায়গার মধ্যে বলছে বাইরের থেকে অতিরিক্ত যদি 50 ml পানি যুক্ত করা হয় তাহলে ppm নির্ণয় করো। 50 ml পানি যদি যুক্ত করি তাহলে এই যে ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা তো ভাই জীবন সেম থাকবে না, অবশ্যই ঘনমাত্রাটা পরিবর্তিত হবে। তাহলে নতুন ঘনমাত্রা দিয়ে তোমার ppmটা বের করতে হবে। তার জন্য তোমার কি করতে হবে দেখো, যেহেতু তোমার পর এখন তোমার জানতে চাইছে হচ্ছে 50 ml পানি যুক্ত করার পর ppm কত। তাহলে দেখো এটা কি করবো, দেখো এখানে কি দিতে বলছে S1 এর মান যেহেতু সেমিমোলার ক্ষেত্রে 0.5 মোলার, B1 এর মান কত দেখো 500 ml, এবং B2 টা কত হবে দেখো 50 এর সাথে 500 যোগ করে দেখো তাহলে মোট আয়তন কত হইলো 550 ml, 550 ml। এবং S2 টা বের করতে পারলে কিন্তু খেলা শেষ। তাহলে এটা কিভাবে করবা দেখো, লঘুকরণ সূত্র কি ছিল যে S1 B1 = S2 V2, তাহলে S2 টা তুমি বের করো পাইবা কি S1 B1 বাই B2। তার মানে তুমি ঘনমাত্রা জানো, তাহলে S2 যেহেতু জানো তার মানে তুমি এই জায়গা থেকে যদি ppm টা বের করো, মনে করো আমরা ppm বের করব তাহলে এই যে S2 যে মানটা, S2 টা অবশ্যই কি মোল পার লিটারে দেওয়া থাকবে। তাহলে এই মানটা তুমি কি করবা, এই S এর সাথে তার আণবিক ভর দ্বারা গুণ করবা, তাহলে এটা কি হবে গ্রাম পার লিটার হবে। গ্রাম পার লিটারে রাখলে তো হবে না, মিলিগ্রাম পার লিটার নিতে হবে। তাহলে SM × 10⁻³ মিলিগ্রাম পার লিটার, আর এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত ppm আনসার। দেখো এটাই কাঙ্ক্ষিত সেই ppm আনসার হবে। আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। যদি অতিরিক্ত পানি যুক্ত করা হয় তাহলে আমরা ppm বের করতে পারবো ইনশাআল্লাহ। এই জায়গা থেকে প্রশ্ন আসবে, যে কোনো বোর্ডে প্রশ্ন আসবে। তুমি বিগত বছরের প্রশ্ন দেখবা এই জায়গায় ঘুরে ফিরে এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে। এর পরবর্তীতে আমরা যে মিশ্রণের প্রকৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এখন পর্যন্ত, ঘনমাত্রা নিয়ে, মোলারিটি নিয়ে, নরমালিটি নিয়ে আলোচনা করেছি, ppm ppt, এবং কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমরা পারবা। ওকে ভাই, এখন আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি থেকে প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবে। এই টাইপ থেকে অন্তত বোর্ডের প্রায় 50% প্রশ্ন তুমি পাইবা যে এখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মিশ্রণের প্রকৃতিটা মূলত কিভাবে বের করতে হয়, বা মিশ্রণের প্রকৃতি প্লাস পিএইচটা মূলত অ্যাসিড এবং ক্ষার। মনে করো এই জায়গার মধ্যে এখানে একটা অ্যাসিড আছে, একটা অম্লীয় দ্রবণ অ্যাসিড আছে, অ্যাসিড একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা একটা কাজ করতেছি, এখানে একটা বেস বা ক্ষার দিতেছি। অ্যাসিড এবং ক্ষারকে যখন একটা পাত্রের মধ্যে মিশাবো, যদি পাত্রের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি হয় তাহলে অবশ্যই সেটা অম্লীয় হবে, যদি ক্ষারের পরিমাণটা বেশি থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষারীয় হবে। এবং দুইটা যদি সমান হয়ে যায়, অ্যাসিড এবং ক্ষার যদি সমান হয়ে যায়, তখন আমরা এই যে পদ্ধতিটা বা এই যে টাইপটা এটা আমরা বলি হচ্ছে প্রশমিত। দেখো তাহলে অ্যাসিড এবং ক্ষার যদি মিশাই তাহলে মিশ্রণের প্রকৃতি মেইনলি 3 প্রকার আমরা বলতে পারি। মিশ্রণের প্রকৃতি 3 প্রকার। এক নম্বর সেটা হচ্ছে যদি অ্যাসিড এবং ক্ষার বেশ সমান হয় তখন এই প্রকৃতিটা বলা হয় যে প্রশমিত।
যদি এরকম হয় যে এসিডের পরিমাণটা বেশি কারের থেকে, তাহলে এটা বলা হয় অম্লীয়। অম্লীয়। আর যদি এমন হয় যে এসিড থেকে বেস বা ক্ষারটা বেশি আছে, তখন এইটাকে বলা হয় ক্ষারীয়। তাহলে আমরা কি পাইলাম? মিশ্রণের প্রকৃতি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অম্লীয়, একটা ক্ষারীয়, আর একটা হচ্ছে রসমিত। এখন অনেক সময় এখান থেকে প্রশ্ন থাকে যে মিশ্রণের যে ঘনমাত্রা, পরিমাণ তো আমরা বের করতে পারবো, এবং মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করতে হয়? মিশ্রণের ঘনমাত্রা, তুমি দেখবা মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে তুমি দেখবে এখানে হয় এসিডের পরিমাণ বেশি থাকবে, আর নয় ক্ষারের পরিমাণ বেশি থাকবে। তাহলে মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে অবশ্যই দেখো হচ্ছে অবশিষ্ট পরিমাণ, উপরে কি হচ্ছে অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন দিতে হয়, মোট আয়তন। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন আসে যে মিশ্রণের যে পিএইচ, এটা কিভাবে বের করবা? মিশ্রণের পিএইচ বের করার সূত্র দেখো। মিশ্রণের পিএইচ, এটা যদি অম্লীয় হয় তাহলে পিএইচ বের করার সূত্র হচ্ছে যে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা। আর যদি সেটা ক্ষারীয় হয়, যদি এটা ক্ষারীয় হয় তাহলে আমরা পিএইচ সরাসরি বের করতে পারবো না, আগে বের করতে হবে পিওএইচ। তাহলে সূত্র হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। এবং ক্ষারের ক্ষেত্রে আমরা পিওএইচ পাবো, পিএইচ সরাসরি পাবো না। এটার জন্য আরেকটা সূত্র আছে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তাহলে পিএইচ তুমি 14 থেকে বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম ভাই? মিশ্রণের প্রকৃতি এসিড এবং ক্ষারকে যদি আমরা মিশাই তাহলে হচ্ছে তিন ধরনের প্রকৃতি পাওয়া যায়, তিন ধরনের মিশ্রণ হতে পারে, একটা হচ্ছে অম্লীয়, একটা ক্ষারীয়, আর একটা হচ্ছে রসমিত। তারপর দিয়ে তোমার মনে করো যে মিশ্রণে তুমি ঘনমাত্রা বের করো। ঘনমাত্রা বের করতে গেলে অবশ্যই উপরে কি দিবে? অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন। এবং এই জায়গা থেকে যদি আমরা পিএইচ বের করি, পিএইচ বের করারও অনেকগুলো পদ্ধতি আছে। এসিডের ক্ষেত্রে সরাসরি আমরা এটা লিখতে পারি, এসিডের ক্ষেত্রে এটা সরাসরি লিখতে পারি, এসিডের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস। আর ক্ষারের ক্ষেত্রে পিএইচ আমরা সরাসরি বের করতে পারবো না, আগে হচ্ছে পিওএইচ বের করতে হবে, পরবর্তীতে আমরা 14 থেকে বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে ভাই? আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। খুবই সহজ প্রশ্ন, ইনশাআল্লাহ পারবো। দেখো তোমরা পারো, খুবই সহজ। দেখো আমরা মিশ্রণের প্রকৃতি বের করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা দুইটা জনপ্রিয় পদ্ধতি আছে, দুইটা এই আমরা বের করবো, দেখি আমরা কতটা করতে পারি। দেখো প্রথমে আগে এটা একটু আগে দেখো যে এটা কিভাবে করতে হয়। যে এই জায়গার মধ্যে প্রথমে তোমার চিন্তা করতে হবে যে এখানে দেখো কি কি দেওয়া আছে, যে একটা ভর দেওয়া আছে, দ্রব্যমান দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং এসিড দেওয়া আছে। ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং এসিড দেওয়া আছে। এবং অবশ্যই তোমার এটা মাথায় রাখতে হবে যে যাতে এই জায়গা থেকে তোমার ঘনমাত্রা এবং আয়তনটা তুমি যাতে বের করতে পারো। ঘনমাত্রা এবং আয়তন না বের করতে পারলে এই অঙ্কটা করা একটু কষ্টকর হয়ে যাবে। তাহলে আমরা আগে এক পাত্র হতে তার পরিমাণটা বের করি, এক পাত্র হতে তার ঘনমাত্রাটা বের করি। এক পাত্রের ক্ষেত্রে দেখো এক পাত্রের ক্ষেত্রে যদি আমরা ঘনমাত্রা বের করে দেখো সূত্র কি জানি যে W ইনটু 1000 ডিভাইডেড বাই mv। দেখো এক পাত্রের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে, এই জায়গার মধ্যে দেখো ডব্লিউর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 39.5, তারপর হচ্ছে বি দেওয়া আছে 500 ml, তারপর আণবিক ভর যেটা এটা হচ্ছে 98, আর এস টা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল 24.5 ইনটু 1000, এটা হচ্ছে 98 ইনটু মনে করলে 500, তাহলে এখানে আনসার হবে 0.1 মোলার। আবার সেম পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে এ পাত্রের ঘনমাত্রা বের করতে পারছি, বি পাত্রের ঘনমাত্রাটাও আমার জানা রাখতে হবে। তাহলে বি পাত্রের ঘনমাত্রাটা আমরা কিভাবে করতে পারি দেখি এখানে করা যায় কিনা। দেখো বি পাত্র হতে, তাহলে বি পাত্রের যে ঘনমাত্রা, তাহলে সেম সূত্র আমরা অ্যাপ্লাই করি, S ইকুয়াল W mb। আচ্ছা ভাই এখন পরিমাণটা না লিখে দিতে হবে, তাহলে W এর মান এখানে দেওয়া আছে কত 0.44 গ্রাম, আয়তন দেওয়া আছে হচ্ছে তোমার 400 ml, আণবিক ভর হচ্ছে 40 আর নিচ হচ্ছে
1000, এটার আনসার হবে 0.025 মোলার। তাহলে দেখো আমরা ঘনমাত্রাটাই বের করতে পারছি। এখন এটার পদ্ধতি হলো কি দেখো, তুমি সর্বপ্রথম এ পাত্র হতে এসিডের পরিমাণটা বের করে নিবা, তারপর বি পাত্র হতে কারের পরিমাণ বের করবা, তারপরে দেখবো যে এখানে এসিডের পরিমাণ বেশি নাকি কারের পরিমাণ বেশি। যদি এসিডের পরিমাণ বেশি হয় তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, কারের পরিমাণ বেশি হলে অবশ্যই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে দেখো আমরা শুরু করি, লিখে হচ্ছে এ পাত্র হতে এসিডের পরিমাণ, এ পাত্র হতে এসিডের পরিমাণটা বের করি, এসিডের পরিমাণ। তাহলে দেখো এ পাত্র হতে এসিডের পরিমাণ যদি বের করো তাহলে তুমি লিখবা কিভাবে, দেখো এখানে কি দেওয়া আছে 500 ml, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবা 500 ml, এবং তোমার ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার is to SO4 ইকুইভ্যালেন্ট। তুমি এই দুইটা গুণ করবা, 500 into 0.1, আমি একটা একটু নরমাল করে দিতেছি, এরপর আমি একটু স্প্রেডে লিখবো is to SO4। তাহলে এটা হিসাব করলে আমরা পাবো যে আমরা 50 ml 1 মোলার is to SO4। এখন কাহিনী হলো যে এখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পাইছি, আমার দরকার হচ্ছে শুধু অ্যাসিড মানে H+ এর পরিমাণটা। H+ এর পরিমাণ যদি বের করতে চাই তাহলে এর তুল্য সংখ্যা কত হয় 2, আমরা আগেও দেখে আসছি তার তুল্য সংখ্যা কত হয়। তাহলে 50 into 2, এখানে হবে এত ml মানে ml 1 মোলার শুধু H+, তাহলে এটা কত হইল 100 ml 1 মোলার H+। অ্যাসিডের পরিমাণ শেষ। আবার আমার কি করতে হবে, এর একটা ক্ষারের পরিমাণটা বের করে নিতে হবে, দেখি ক্ষার কতটুকু আছে। তাহলে আমরা লিখি বি পাত্র হতে ক্ষারের পরিমাণ, ক্ষারের পরিমাণ। দেখো বি পাত্রের মধ্যে আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা আমরা বের করে নিচ্ছি আগে। আয়তন হলো কত 400 ml, 400 ml 0.025 মোলার, এই ঘনমাত্রাটা ইউজ করতেছি। মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 400 into 0.025 এত ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই জায়গা থেকে এটার আনসার আসছে হচ্ছে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিই, যেহেতু এখানে OH একটা আছে তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে 1 দ্বারা গুণ করি 10 into 1 মোলার OH মাইনাস, তাহলে এখানে আনসার কত হলো 10 ml OH মাইনাস। এখন হলো এখানে হিসাবটা, আমরা এসিডও পাইলাম ক্ষারও পাইলাম। দেখো এই পাত্রের মধ্যে এসিডের পরিমাণ আছে কত ভাই 100 ml, এবং বি পাত্রের মধ্যে ক্ষারের পরিমাণ আছে কত 10 ml। তো নিজে বলো এখানে কোনটা বেশি আছে। যেহেতু এখানে এসিডের পরিমাণ বেশি তাই মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। আমি আবার রিপিট করতেছি, শোনো, যেহেতু এর পাত্রের এসিডের পরিমাণটা বেশি তাই মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তাহলে এই যে অবশিষ্ট পরিমাণটা আমরা দুইভাবে দেখাতে পারি, দেখো তাহলে দেখি অবশিষ্ট এসিডের পরিমাণ, অবশিষ্ট এসিডের পরিমাণ। এই যে এসিড আছে কত 100 আর কার আছে 10, বিল করলে কত হয় 1 ml। এখানে আনসারটা আসতেছে যে 90 ml আনসারটা। তাহলে আমরা বলতে পারি যে অতএব মিশ্রণ প্রকৃতি কি অম্লীয়। কিন্তু অনেক সময় বাইক বইয়ের মধ্যে এরকম আনসারটা দেওয়া থাকবে না, অথবা তুমি গাইডের মধ্যে এরকম আনসার পাবা না। হয়তো অনেকটির ক্ষেত্রে মিলবো, আবার অনেকটির ক্ষেত্রে মিলে না। কেন মিলে না এটা দেখে, এটার উত্তরগুলো ভিন্নভাবেও দেওয়া থাকতে পারে। দেখো কিভাবে দেওয়া থাকতে পারে, যে এটারে অনেকের আবার লেখা হচ্ছে 1 মোলার H+। এখন H+ থেকে দেখো আমরা H2SO4 থেকে H+ এ গেছি, কিন্তু তার তুল্য সংখ্যা 2 দ্বারা গুণ করে এখন আমরা উল্টা কাজটা করতে শিখেছি। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এটারে তো লিখতে পারি 1 মোলার H+। এখন আমরা সালফিউরিক অ্যাসিডে ব্যাক যাব, ব্যাক গেলে 2 দ্বারা ভাগ করো, তাহলে এটার আনসারটা তোমার কাছে থাকতে পারে কি এরকম থাকতে পারে 45 ml 1 মোলার H2SO4। দেখো এই যে এটাও একটা উত্তর হতে পারে, আমরা পাশাপাশি লিখলাম। আরেকটা উত্তর হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে লিখি, দেখো এটার আনসারটা এমন হতে পারে 90 ml 1 মোলার H+, অথবা এটার আরেকটা উত্তর হতে পারে 45 ml 1 মোলার H2SO4, এটা হতে পারে। আবার এই যে আনসারটা ml এ না লেখা অনেকেরা মোলে লিখতে পারে, যেমন এর পরিমাণটা অনেকেরা এরকম ভাবে লেখে যে
0. যদি 100 দ্বারা তুমি 1000 দ্বারা যদি এটা ভাগ করো তাহলে দেখবা যে এর আনসারটা এরকম হবে, এত মৌল হতে পারে, অনেক সময় মৌলে দেওয়া থাকতে পারে, আবার এটার আনসারটা এরকম দেওয়া থাকতে পারে 4 মৌল দেওয়া থাকতে পারে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে ভাই আমি কোনটা ইউজ করবো, কোনটা ইউজ করবো। এবং অনেক সময় আবার কি করতে হয়, দেখো আনসার আমার কিন্তু আনসারটা কিন্তু এটাই, আমি যদি এটা লিখি আমার উত্তর হয়ে যাবে, এটা লিখলে উত্তর হয়ে যাবে, কিন্তু অনেক সময় গাইডের সাথে মিলে না, অনেকের গাইডের সাথে আনসার মিলাইতে চাও, তখন কি করতে হয় দেখো, এটাও উত্তর হতে পারে একটা আনসার, এটা হতে পারে। আবার গণমাত্রা বের করতে গেলে কি করতে হবে, দেখো পিএইচ আর গণমাত্রা যদি আমরা বের করি, পিএইচ এবং গণমাত্রা যদি বের করি, দেখো গণমাত্রা বের করতে গেলে আমরা কি বলছিলাম, অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন। তাহলে দেখো আমরা এটা লিখলে পাবো হচ্ছে এইচ প্লাস এর গণমাত্রা। দেখো আমরা এখন সরাসরি যে মিশ্রণে এইচ প্লাস এর গণমাত্রা বের করতেছি, গণমাত্রা। তাহলে এইচ প্লাস এর গণমাত্রা তুমি সরাসরি লিখতে পারো এরকম বলে যে 0.09, আর এখানে মোট আয়তন কত হবে দেখো 500 আর 400 কত 900, কিন্তু এখানে এমএল আমরা রাখতে পারবো না, এটা লিটারে নিতে হবে, তাই এই মানটা আমাদের লিটারে নিতে হবে। তুমি যদি লিটারে নাও অথবা এই মোল থেকে আমরা বের করার দরকার নাই, মোল থেকে আমরা বের করার দরকার নাই, আমরা বের করে হচ্ছে তোমার মনে করো যে সরি আমরা ডাইরেক্ট এমএল থেকে বের করে দিই। মিশ্রণে এইচ প্লাস এর গণমাত্রা তাহলে দেখো গণমাত্রা কেমন বের করি, অবশিষ্ট কত 900, 0.11 মোলার, আমরা গণমাত্রা পেয়ে গেলাম 0.1 মোলার। আবার যদি হিসাব করি যে এখানে কিন্তু এটা কিন্তু H প্লাস এর গণমাত্রা বেরিয়ে গেছে, H প্লাস এর, আবার এটার ক্ষেত্রে কি দেখবা সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা বেরিয়ে গেছে। দেখো মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা, দেখো এটা যদি হয় তাহলে কি হবে 45, এখানে দিব হচ্ছে 900 ml, তাহলে এটার আনসারটা হবে 0.05 মোলার। এখন তোমার যদি প্রশ্ন চাইতো যে গণমাত্রা মিশ্রণের গণমাত্রা কত, তুমি এটা দিলেও তোমার উত্তর হইতো, এটা দিলেও উত্তর হইতো। তুমি ভিডিওটা আবার দেখতে পারো, দেখো ভাই এই জায়গাটা অনেকেরা আমরা একটু গুলাই ফেলি জিনিসটা। হ্যাঁ তুমি মিশ্রণের প্রকৃতি বলে এটা দিলেই আনসার হয়ে যেত, মিশ্রণের প্রকৃতি। তারপর যদি বলতো মিশ্রণের গণমাত্রা কত, তাহলে এই যে এটা আনসার। আবার এটাও কিন্তু তার উত্তর, দুটোটাই কিন্তু তার উত্তর। এবং যদি বলতো যে এই দ্রবণটা যদি প্রশমিত করতে চাই তাহলে কত এমএল এসিড বা ক্ষার যুক্ত করতে হবে, দেখো এখানে 90 ml যেহেতু এসিড আছে, তার মানে 90 ml ক্ষার দিলে মিশ্রণটা কি হবে প্রশমিত হয়ে যাবে। অনেক সময় এই মানে এই টাইপের প্রশ্ন থাকে। এখন যদি মনে করো যে আমরা পিএইচ বের করবো, সাপোজ এই জায়গা থেকে আমরা পিএইচ টা বের করবো, পিএইচ যদি বের করতে চাই দেখো পিএইচ বের করানো এটা দিয়েও বের করতে পারবো, এটা দিয়েও বের করতে পারবো, দুটোটা দিয়ে বের করতে পারবো। দেখো মিশ্রণে পিএইচ, মিশ্রণে পিএইচ যদি আমরা যে সরাসরি H প্লাস এর গণমাত্রাটা থেকে যদি pH টা বের করি তাহলে কত হইলো 0.1 মোলার। সূত্র কি দেখো pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস, দেখো মাইনাস লগ অফ H প্লাস এর মান হচ্ছে 0.1 মোলার, তাহলে এটার আনসার হবে 1। আবার তুমি যদি এই জায়গা থেকে pH টা বের করতে তাহলে কি করতে লাগবে, দেখো আমরা জানতে চাইছি এই যে H2 SO করে যে গণমাত্রাটা দেওয়া ছিল 0.05 মোলার, এটাতে কিভাবে pH বের করব। সূত্র কি, আগে এটার জন্য অবশ্যই তাহলে একটা হিসাব আছে, হ্যাঁ তুল্য সংখ্যার কাহিনী আছে, যদি এটা থেকে বের করি সূত্র হবে pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস না, যেহেতু এখানে দুইটা H আছে এখানে 2H, তাহলে মাইনাস লগ অফ 2 ইনটু গণমাত্রা কত 0.05 দাও, তাহলে आंसर হবে 1। দেখো উভয় ক্ষেত্রে आंसरটা কিন্তু সেম আসছে। হ্যাঁ দেখো কোনটা তোমার কাছে যেটা ভালো মনে হয়, যেভাবে করলে তোমার কাছে সুবিধা মনে হয়, আমি দুইটা নিয়ম দেখাই দিলাম, কিন্তু এটার আরেকটা অন্য একটা পদ্ধতি আছে যে ঐকিক নিয়ম করে করতে হয়। আশা করি মিশ্রণের প্রকৃতি বের করা অথবা পিএইচ বের করা এই টাইপটা তোমরা বুঝবা। এটা মনে করো পদ্ধতি 1, আমরা পদ্ধতি 1 দেখলাম। এখন আমরা পদ্ধতি 2 নিয়ে আলোচনা করব। পদ্ধতি 2 অনেক, এটাও অনেক সহজ, কিন্তু আমি মনে করি এটা করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ তুমি চাইলে কি করতে পারতা, শুধু H প্লাস দিয়ে, আমি H প্লাস দিয়ে করতে পারতাম, অথবা H2SO4 দিয়েও করতে পারতাম, কিন্তু H2SO4 দিয়ে করলে কি অসুবিধাটা কি, যে তোমার যে পরিমাণটা দেওয়া থাকবে H প্লাসটা আবার যত তুল্য সংখ্যা দ্বারা গুণ করছিলা ঠিক তার সম পরিমাণ তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা 2 নম্বর পদ্ধতিটা দেখব।
আমরা পদ্ধতি 2 দেখব। পদ্ধতি 2 করতে গেলে একটি অসুবিধা হলো যে এখানে বিক্রিয়া তোমার অবশ্যই জানতে হবে, কিন্তু পদ্ধতি 1 এর ক্ষেত্রে কোনো বিক্রিয়া জানা লাগে না। এটা হচ্ছে বিক্রিয়া 1 এর সুবিধা। তাহলে আগে লিখবো হচ্ছে মিশ্রণ বিক্রিয়াটি নিম্নরূপ। মিশ্রণের বিক্রিয়াটি নিম্নরূপ। দেখো এখানে কি কি আছে, এবং অবশ্যই পাত্রের ঘনমাত্রা কিন্তু জানা রাখতে হবে। যেমন এ পাত্রের ঘনমাত্রা কিন্তু আমরা জানতাম, আমি এই কোথাও লিখে রাখি, এই যে এ পাত্রের ঘনমাত্রা ছিল হচ্ছে 0.1 মোলার, আর বি পাত্রের ঘনমাত্রা ছিল 0.25 মোলার। আশা করি এই ঘনমাত্রা কিন্তু জানতে হবে না, এতে কিন্তু অঙ্ক হবে না, অঙ্ক হবে না। দেখো এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা, বিক্রিয়া করলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, লবণ এবং পানি উৎপন্ন হবে। এখন সমতা মিলানোর জন্য দেখো এখানে সোডিয়াম 2টা দিছি, তার মানে এখানে 2 দিয়ে দাও। এখন OH আর H এর যে সমতা এটা মিলানোর জন্য n এটা 2 দিয়ে দিলে মোটামুটি সমতা মিলে যাবে। এখন এ পাত্রতে আগে অ্যাসিডের পরিমাণটা বের করো, বি পাত্রতে ক্ষারের পরিমাণটা আলাদা আলাদা করে বের করতে হবে। দেখো আর এটার অ্যাসিড এবং ক্ষার বের করতে গেলে আমরা এই একটা সূত্র আছে n = SB, এটা আমরা সবাই জানি, এই সূত্রটা ইউজ করব। এ পাত্র, দেখো এ পাত্রের মধ্যে কি কি দেওয়া আছে, এ পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে যে 0.1 মোলার, আর আয়তন দেওয়া আছে তোমার 500 ml। তাহলে দেখো n এর সূত্র কি জানি আমরা, n = SB, s এর মান কত 0.1, আয়তন হচ্ছে 500। তাহলে এখানে আনসার আসবে 500 ml তো রাখতে পারবো না, এটা লিটারে নিয়ে করতে হবে। লিটারে নিলে এটা দ্বারা ভাগ করো, দেখো 0.5 লিটার হবে। তাহলে এর আনসার 0.05 মোল হয়ে গেল। আবার বি পাত্র হতে আমরা কিন্তু অ্যাসিড পাইছি, এই যে এটা কিন্তু অ্যাসিড পাইছি আমরা। এখন আমরা কি পাবো, ক্ষার, এই ক্ষারটাকে বের করে নিই। n = SB, দেখো s এর মান কিন্তু দেওয়াই আছে, আমরা আগে করছি যে s = তোমার মনে করো এটাকে 1 2 1 1 2 2 0.025 মোলার, B2 এর মানটা সরাসরি লিখে ফেলি 400 ml 0.4 লিটার। তাহলে এটার আনসারটা কি হবে 0.025 ইনটু 0.4 লিটার। তাহলে এটার আনসারটা আমরা কত পাইতেছি, মোটামুটি ভাবে দেখি আনসারটা আমি করে রাখছিলাম আলাদা একটা জায়গায়, এটা হচ্ছে 0.01 মোল। মোটামুটি আমরা এই জায়গাটা আমরা হয়তো ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে অবশিষ্ট দেখো তো, এসিড আছে 0.05, এসিড আছে 0.05, কিন্তু ক্ষার আছে কত 0.01। অবশ্যই আমি এসিডের পরিমাণটা কি দেখা যাচ্ছে মোটামুটি ভাবে এসিডের পরিমাণটা এখানে বেশি, কিন্তু এভাবে করলে হবে না, এটা পরীক্ষা কিভাবে করতে হবে দেখো। এটা আমরা লাস্টে লিখব হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, দেখো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল H2SO4। আবার দেখো 1 মোল বিক্রিয়া করে, আমরা টাইম লিখে ফেলি, তো এইখানে বিক্রিয়া করে 1/2 মোল H2SO4। তারপর হচ্ছে এখানে আমাদের যে আছে কত, এটা বিক্রিয়া করবে কত 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, দেখো 1 into 0.01 is equal to এত মোল H2SO4 এর সাথে। তাহলে এটার যে উত্তরটা, এটার উত্তর আসলে কত 0.005 মোল, তাহলে মিলে যাবে। তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণটা দেখো, এখন দেখো এখানে আছে অ্যাসিড লাগবে হচ্ছে 0.05 আর আছে হচ্ছে 0.05, মানে এটা কম এখানে বেশি আছে। তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ কত হলো, মোটামুটি ভাবে 0.05 মাইনাস 0.005, তাহলে এর আনসারটা আসছে হচ্ছে 0.045 মোল। তাহলে দেখো যেহেতু অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, তার মানে মিশ্রণের প্রকৃতি হবে কি অম্লীয়। হ্যাঁ, তাহলে দেখো
এটা হচ্ছে পদ্ধতি 2। তোমরা এটা আমি মনে করি এটা না করাই উত্তম। ওইটা করলে যে কোনো ম্যাথ তুমি সহজে করতে পারবা, তুমি 3-4 পাত্রের মিশ্রণ করতে পারবা, কিন্তু এটা করতে গেলে প্রতি ক্ষেত্রে বিক্রিয়া লাগিয়ে দেওয়া অসুবিধা দেয় কি। এক কথা আমরা যারা মোটামুটি যারা একটু বিক্রিয়া ভালো না, বিক্রিয়া বিক্রিয়া লেখে তোমাদের সমস্যা হয়, তোমরা এই বিক্রিয়াটা করতে গেলে তোমাদের একটু কষ্ট হয়ে যাবে, এটা দরকার নেই। তোমরা আমি জাস্ট দেখাই দিলাম, এরকম ভাবে তোমাদের উত্তর দেওয়া থাকতে পারে বা করতে পারে তারা কাইটের মধ্যে উত্তরগুলো। তাহলে আশা করি যে মিশ্রণের প্রকৃতি কিভাবে বের করতে হয়, মিশ্রণের গণমাত্রা, মিশ্রণের পিএইচ, আশা করি এই জিনিসগুলো পারার কথা ইনশাআল্লাহ তোমরা পারবা। এর পরবর্তীতে আমরা হচ্ছে 3 পাত্রের যে মিশ্রণ, এই 3 পাত্রের মিশ্রণ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা 2 পাত্রের মিশ্রণ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা 3 পাত্রের মিশ্রণ নিয়ে আলোচনা করব। 3 পাত্র মিশিয়ে কিভাবে কি হয় এই জিনিসগুলো দেখা দরকার। অনেকের আমরা 3 পাত্রের মিশ্রণ দেখলে ভয় পাই, খুবই সহজ এই টাইপগুলো। দেখো প্রথমে আগে দেখো এই জিনিসগুলোতে কি কি জিনিস দেওয়া আছে। এ পাত্রের মধ্যে একটা এসিড দেওয়া আছে, বি পাত্রের মধ্যে একটা ক্ষার দেওয়া আছে, এবং যে সি যে পাত্র সেটা হচ্ছে একটা ক্ষারীয় লবণ দেওয়া আছে, কিন্তু ক্ষার না, এটা হচ্ছে ক্ষারীয় লবণ। আর এই অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমার কি লাগবে ভাই, ঘনমাত্রা এবং আয়তন বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা এ পাত্রেরটা বের করব আগে। এ পাত্রের এস যদি বের করি, কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছি। দেখো 1000 ডিভাইডেড বাই এমবি, এখানে ডবলের মধ্যে আছে 4.9 গ্রাম, 4.9 ইনটু 1000, 98 ইনটু হচ্ছে 500, তাহলে এটার आंसर হবে 0.1 মোলার। দেখো বি পাত্রের পরিমাণটা বের করি। তাহলে বি পাত্রের ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, ডবল দেওয়া আছে, ভি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, সবই দেওয়া আছে। ডবল ইনটু 1000 ডিভাইডেড বাই এমবি, ডবলের মান 0.4 1000, আর এম এর মান হচ্ছে কত, এটা তো 40 হবে, এটা আমরা আগে দেখে আসছি, আর এখানে হচ্ছে 400, 0.025 মোলার। এবং সি পাত্রেরটা, এক পাত্র গেল, বি পাত্র গেল, এবং সি পাত্রের যে ঘনমাত্রা এটা কিভাবে বের করতে হয় দেখো। ডবল ইকুয়াল S equal W into 1000 divided by MB। দেখো পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে তো আমরা জানি 100 ml দ্রবণে যত মোল দ্রবণ দ্রবীভূত হয়। তাহলে দেখো এখানে W এর মান দেওয়া হচ্ছে 1.06 ইনটু, আর আয়তন আণবিক ভর হচ্ছে 106 আর 100, এটার आंसर হবে 0.1 মোলার। আমরা যারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতেছি, আমরা অবশ্যই এই জিনিসটা জানার কথা, কিভাবে আমরা আগেও কিন্তু বের করছি। আমি অঙ্ক করার সুবিধার্থে মানগুলো আর চেঞ্জ করতেছি না, ডাটাগুলো সেমই রাখতেছি। দেখো প্রথমে 3টা পাত্রের থেকে তোমার আগে এসিড এবং ক্ষারের পরিমাণটা তোমার বের করে নিতে হবে। দেখো এর পাত্র হতে আমরা তো জানি এর পাত্রের মধ্যে এসিড আছে, তাহলে আমরা লিখি যে 500 ml 0.1 মোলার H2SO4 equivalent 500 0.1 ml 1 molar H2SO4। তাহলে এটার যে आंसरটা, এটার आंसर হয় হচ্ছে 50 ml 1 মোলার 50 ml 1 মোলার H2SO4। আমরা তো H2SO4 জানতে চেয়েছি না, শুধু H প্লাসটা কত, তাহলে এর তুল্য সংখ্যা 2 দ্বারা গুণ করো, তাহলে পাবো কত 100 ml 1 মোলার H প্লাস। এবং সেম ভাবে আমরা কিন্তু H প্লাস এর পরিমাণটা বের করতে পারছি। এখন বি পাত্র থেকে ক্ষারের পরিমাণটা দেখো, বি পাত্র হতে আমরা বি পাত্র থেকে যদি হিসাব করি যে এখানে কি কি আছে, এটা তো ঘনমাত্রা দেওয়াই আছে 400 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট, আর সরি এখানে তো ঘনমাত্রা দেওয়া আছে 0.025 মোলার। আমরা বি পাত্রের দিকে কারের পরিমাণটা বের করব। 400 ml 0.025 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট, এই দুটো সরাসরি আমরা লিখে ফেলি, এই দুটো গুণ করলে পাবো হচ্ছে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তার OH দ্বারা গুণ করলে যেটা পরিমাণ বের করতে শিখেছি, তাহলে পাবো হচ্ছে 10 ml 1 মোলার OH মাইনাস। সি পাত্রে দিকে কিন্তু আমরা কি পাবো, ক্ষারীয় লবণ পাবো, মানে এক কথায় ক্ষার পাবো আমরা। সি পাত্র এই যে দেখো এখানে আমরা পাইছি হচ্ছে এসিড,
এখানে আমরা ক্ষার, এখানে কিন্তু আমরা ক্ষারই পাবো। তাহলে কি লিখতে পারি? দেখো এখানে তো তোমার আয়তন দেওয়া নাই, মূলত এই পাত্রের মধ্যে তোমার আয়তন হচ্ছে সরাসরি দেওয়া, এখানে আমি দিয়ে রাখি নাই, এটা আমার মিস্টেক হয়েছে। এই পাত্রের মধ্যে আয়তন দেওয়া ছিল তোমার মনে করলে 50 ml অতিরিক্ত আলাদা একটা আয়তন দেওয়া ছিল। মানে এখানে এই যে এই ডাটাটার মধ্যে 50 ml এখানে লেখা ছিল, আমার লিখতে মনে নাই, উদ্দীপকের একটু মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, অতিরিক্ত যে 50 ml, এটা বি পাত্রে সি পাত্রের আয়তন আমি এখানে লিখে দিতেছি। তার আয়তন ছিল, আয়তন আয়তন হতে তোমার মনে করো 50 ml দেওয়া ছিল প্রশ্নে। হ্যাঁ, আর যেটা পার্সেন্ট দ্রবণের আয়তন এটা আমরা ইউজ করব না, যেটা দেওয়া থাকবো সেটা আমরা ইউজ করব। 50 ml 0.1 মোলার Na2CO3 ইকুইভ্যালেন্ট, আমরা এই দুইটা গুণ করি পাবো হচ্ছে 5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন এটার তুল্য সময় কত ভাই? 2 দ্বারা গুণ করি, 2 ml 1 মোলার, যেহেতু এটা ক্ষারীয় লবণ সরাসরি OH মাইনাস লিখে ফেলবো। তাহলে এখানে মোট অ্যাসিডের পরিমাণ বা ক্ষারের পরিমাণটা কি দেখো, এখানে মোট যেহেতু এখানে ক্ষার আছে ডাবল, তাহলে মোট ক্ষারের পরিমাণটা লিখবো। মোট ক্ষারের পরিমাণ দেখো 10 ml আর 10 ml, এখানে হইলো কত ml? 20 ml। এখানে দেখো ক্ষার আছে মাত্র 20 ml আর অ্যাসিড আছে এখানে 100 ml। বলো তো কোনটা বেশি আছে? যেহেতু অ্যাসিডের পরিমাণ বেশি, তাহলে মিশ্রণ প্রকৃতিটা অবশ্যই অম্লীয় হবে। লিখি অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ। এখানে আছে 80 ml। তাহলে যেহেতু আমরা মিশ্রণে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। মিশ্রণের প্রকৃতি অম্লীয়। এখন আমরা এই জায়গা থেকে আরেকটা জিনিস করতে দেখেছি যে তোমার মনে করো যে মিশ্রণের যে কিনা পিএইচটা কিভাবে বের করবো। কারণ পিএইচ বের করতে গেলে অবশ্যই মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে, তাই না? দেখো মিশ্রণের ঘনমাত্রা, তাহলে যেহেতু অ্যাসিড বেশি আছে তাহলে আমরা বলছি H প্লাস ইকুয়াল তোমার অবশিষ্ট অ্যাসিড আছে হচ্ছে 80 ml। আর মোট আয়তনটা দেখো, মোট আয়তন এখানে আছে 500 ml, 500, এখানে আছে 400 ml, আর এই পাত্রের মধ্যে আছে হচ্ছে 50 ml। তাহলে এটা যদি আনসারটা আমরা দেখতে চাই তাহলে এটা কত হবে? এখানে আনসারটা হবে তোমার 0.0841 মোলার। যেহেতু H প্লাস আমরা জানি, কারণ পিএইচ বের করার জন্য কি লাগবে? পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস, যেটা পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস, মাইনাস লগ অফ H প্লাস। তাহলে আনসারটা কি হবে দেখো, মাইনাস লগ ব্র্যাকেট দিয়ে 842, এটার পিএইচ হবে 1.074। আমরা যে টাইপগুলো এখন পর্যন্ত করছি দেখো, মিশ্রণের প্রকৃতি রিলেটেড একটা প্রশ্ন তোমরা মানে পারবো না যে এরকম না, তোমরা সবগুলো প্রশ্ন পারবে। বিগত বছরের যত বোর্ডগুলো আছে 25 সাল থেকে শুরু করে 2021 পর্যন্ত যত বোর্ড আছে তুমি সবগুলো বোর্ড দেখো, দেখো কোন প্রশ্নগুলো পারো না। যে প্রশ্নগুলো পারবা না এই প্রশ্নগুলো অবশ্যই যে কমেন্ট লিস্টের মধ্যে দিয়ে দিবা, কমেন্ট করবা। যেটি পারবো না এটা আমি আলাদা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। আর হচ্ছে এর পরবর্তীতে আমরা শুধু বেসিক দেওয়া শেষ করলাম, এটা হচ্ছে একটা বেসিক দিছি প্লাস ম্যাথ করে দিছি। এখন হচ্ছে বিগত বছরের যে বোর্ডগুলো আছে আমি চেষ্টা করবো কিছু বোর্ড সলভ করে দেওয়ার জন্য, এবং তোমাদেরও যে রিকোয়ারমেন্ট যদি থাকে যে অন্য কোনো বোর্ড সমাধান করে দেওয়ার জন্য তোমরা বলবা। আর এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আমার মনে হয় না যে এখন তোমরা কোনো বোর্ডে আটকানোর কথা। একটু ঠান্ডা মাথায় যদি একটু প্র্যাকটিস করতে পারো
আর এই ম্যাথ গুলো খুবই সহজ, তুমি কনসেপ্ট গুলো একটু দেখবা। মানে আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি ভিডিওটা দেখতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা অন্তত পক্ষে বোর্ডে 10 নাম্বার ইজিলি পাইবা। তোমরা এখান থেকে একটা সৃজনশীল আনসার করার মতন এবিলিটি তোমাদের হয়ে গেছে। এবং আমি চেষ্টা করবো যে বিগত বছরের যে ভুলগুলো আছে এই ভুলগুলো সমাধান করে দেওয়ার। এবং তোমরা ঘাবড়ে যাও না যায়, এই প্রশ্নগুলো দেখে ঘাবড়ে যাও না যায়। অনেকেরা পড়াশোনা করে না, এখনো যে সময় আছে, কেউ যদি এখনো যদি ভালোভাবে পড়াশোনা করো, তোমরা এসএসসি ইন্টারে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। আর কেমিস্ট্রিতে আমি চেষ্টা করবো যে এর পরবর্তী ধারাবাহিক ভাবে যে সৃজনশীল যে পার্ট গুলো আসে, তোমরা আমার বিশ্বাস তোমরা সৃজনশীল তোমাদের ভয় থাকবে না, তোমরা শুধু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।